হ্যাঁ দাদা। বেশ, আমাদের যেমন সপ্তাহে একদিন করে আমরা ইংলিশ ক্লাস করব, সপ্তাহে একদিন করে ম্যাথ করব, ঠিক আছে? যেটা কিনা টার্গেট হবে ডব্লিউবিসিএস, কারণ বেশি সময় আমরা যেহেতু পাচ্ছি না, সেহেতু এরকমই হবে। যারা লাইভ ক্লাসে থাকতে পারছো না তারা রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে, সমস্ত কিছু রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। ওকে, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে লাস্ট সানডে গেল, আজকে সোমবার, তাহলে গত রবিবারের দিন যে উইকলি টেস্ট সেটা দেওয়া হয়নি, সেটা খুব সম্ভব আজকে অথবা কালকে দিব। গত উইকলি টেস্টের আনসার কিটা আজকে দেব। হুম। আর আমাদের 2-3 দিন যে ক্লাস অফ গিয়েছে সেটাকে এর মধ্যে কিছু একটা মেকআপ করব। আর একটা কথা বলি, 1 তারিখ কেউ একটু ক্যালেন্ডার বের করা তো। 1, 2 আর 3, বিশেষ করে 1, 2টা দেখো। কেউ একজন ক্যালেন্ডার বের করো একটু, দেখো তো 1, 2, 3 কত হ্যাঁ দাদা। তারিখ, কত দিন, কি কি দিন পড়ছে। এক হচ্ছে স্যাটারডে সানডে মানডে। স্যাটারডে, এটা সানডে, আর এটা মানডে। আর আচ্ছা, তার মানে আমাদের পড়া শনিবারেও নেই, রবিবারেও নেই, তাই তো? পড়া তো হ্যাঁ আমাদের দাদা। শনি রবিবার থাকবে না। হ্যাঁ, সোমবারেও তোমাদের পড়া নেই নাকি? সোমবার দিন এই যে ইংলিশ যে থাকে। ম্যাথ ক্লাসটা আছে। হ্যাঁ, ম্যাথ ক্লাসটা কোন দিন আছে বলো দেখি? স্যাটারডেতে? না, ওয়েডনেসডেতে ম্যাথস ক্লাস আর হ্যাঁ। মানডেতে ইংলিশ। আচ্ছা, মানডেতে ইংলিশ, তার মানে আমাদের ইংলিশটাই বাদ যাচ্ছে, বাকি যে সন্ধ্যার আমাদের থিওরি ক্লাস একটাও বাদ যাচ্ছে না তো? 1, 2, 3-এ? না না না। আচ্ছা, আমি 1, 2, 3 বাড়ি থাকছি না, বুঝতে পারছো? আমি একটুখানি যাবো এক জায়গায় ঘুরতে। 1 তারিখ, 2 তারিখ আর 3 তারিখ, তো এই দিন, এই 3 দিনে যা মানে বাড়ির কাজ সেটা আমি দিয়ে যাব। তোমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নোট দিয়ে দিয়েছি তো, আইবিসির নোট। হ্যাঁ দাদা। হ্যাঁ। হ্যাঁ, তো মনে রাখবা যে আইবিসির নোট যেটা প্রোভাইড করা হয়েছে ওখানে দেখবা এক্সট্রা নোট বলে একটা পয়েন্ট লেখা আছে। ওই এক্সট্রা নোটসের পয়েন্টে তোমরা একটা জিনিস করবা বই থেকে, সেটা হচ্ছে যে ওই হরপ্পান সাইটসগুলো কোন নদীর তীরে, ওটা একটা নোট ডাউন করবা। তাহলে ভালো করে শুনে রাখো, তাহলে একটা কমপ্লিট নোট তৈরি হবে। আমি আমি সময়ের অভাবে ওটাকে ওখানে করতে পারিনি। ওখানে তোমরা কি করবে বললাম, যে এক জায়গায় বা পাশে লিখবা হরপ্পান সাইটস, হরপ্পান সাইটস বা পাশে লিখবা, আর ডান পাশে লিখবা হচ্ছে রিভার্স, অর্থাৎ কোন হরপ্পান সাইটস কোন নদীর তীরে। এটার একটা 4-5টা পরীক্ষাতে জিজ্ঞেস করে, ওই 4-5টাই দেখবা। যদি কারো কাছে লুসেন্ট থাকে, লুসেন্টে পেয়ে যাবা। কারো কাছে যদি তরুণ গোয়েল থাকে, তরুণ গোয়েল স্যারের বইটাতেও পেয়ে যাবা, বা অন্য যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবা। হরপ্পান কোন সাইটটা কোন নদীর তীরে, এটা একটা নোট করবা। আচ্ছা, আর একটা নোট করবা হচ্ছে যে হরপ্পান সাইটস বা পাশে লিখবা হরপ্পান সাইটস, আর ডান পাশে লিখবা হচ্ছে ডিসকভারার, ডিসকভারার বা এক্সকাভেটার, ডিসকভারার বা এক্সকাভেটার, যে খনন করলো ওই জায়গাটাকে, এক্সকাভেটার। তো এই জায়গাটা কিন্তু লিখবা। হুম। যেমন হরপ্পা কে আবিষ্কার করেছেন, তারপর মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছেন। সো এইগুলো দাদা তোমরা বলছি, একটা নোট করে নিবা। ডিসকভার আর এক্সকাভেট যে করেছে সেম হয়তো। হ্যাঁ, সেম জিনিসটা এখানে সেম আর কি, হরপ্পান সিটির ক্ষেত্রে সেম। কিন্তু কিছু কিছু বইতে না আবার লেখা আছে যে ডিসকভার তো যে করেছে হ্যাঁ, প্লাস ডিসকভার্ড বাই এক্সকাভেট সামওয়ান, অন্য কেউ হ্যাঁ করেছে। ঠিক আছে, ওটা সব সব ক্ষেত্রে নেই, ওটা তোমরা একটু দেখে নেবে, ওখানে সুন্দর লেখা থাকবে। ওকে, যেগুলো ঠিক পরীক্ষাতে আছে। বারবার জিজ্ঞেস করেছে সেগুলো কিন্তু অলরেডি তোমাদের নোটে দেওয়া হয়েছে, ঠিক আছে না? কিন্তু তা সত্ত্বেও এক্সট্রা নোট যে মানে কি, যে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা গেল একটা কোন নদীর তীরে কে আবিষ্কার করলো, এই দুটো পয়েন্ট ব্যাস। আর বাকি আমি যখন থিওরি পড়াবো, থিওরি পড়ানোর সময় কোথা থেকে কি পাওয়া গেছে সেই এক্সট্রা নোটসগুলো আমি দিয়ে দেবো। বাকি তোমাদের যে নোট দেওয়া হয়েছে ওয়ান লাইনার, এটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কোয়েশ্চেন কমন হয়। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে কোনো চাপ নেই, তার নোটস প্রোভাইড হয়ে গেছে। বেশ, ইতিহাসে আমাদের বেদিক সিভিলাইজেশন আর রিলিজিয়াস মুভমেন্ট, যেটা যেখানে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আছে, ওই নোটটা আমি আজকে রেডি করে দিচ্ছি। আর আমি ভেবেছিলাম সিজিএল সিএইচএসএল এর নোটটাকে দিয়ে দিব, আমি আমি চেষ্টা করছি নোটটাকে তৈরি করার। হ্যাঁ, ওটার কাজ চলছে। আমি যত দ্রুত সম্ভব ওইটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তা সত্ত্বেও তোমাদের পড়াটা থামিয়ে রেখো না, তোমরা কিন্তু পড়তে থেকো ওই জায়গাগুলোকে, ঠিক আছে? আচ্ছা,
আর কি বলার আছে হ্যাঁ বলো দাদা। দেখি। আচ্ছা, উইকলি টেস্টের আনসার কি, গত সপ্তাহের আনসার কি আজকে দিচ্ছি, আর তার সাথে আজকে পরীক্ষাটা হয়তো এই সপ্তাহের পরীক্ষাটা আমি কালকে দিয়ে দেবো, হয়তো দেখি কতদূর কি করা যায়। বেশ, এটুকুন বলার ছিল। চলো আমরা তাহলে যাই, আমরা সিলেবাসটা দেখি। দেখো এই সিলেবাসটাকে আমরা কমপ্লিট করব। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ইংরেজিতে আমাদের গ্রামারের পার্ট রয়েছে, ভোকাবুলারির পার্ট রয়েছে, আর রাইটিংসের পার্ট রয়েছে। ঠিক আছে, এই কয়টাকে আমরা কমপ্লিট করব। এবার এটা কমপ্লিট করতে অনেক টাইম লেগে যাবে। তো আমি ভাবছি যে আমাদের যখন কোনো একটা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে, যেমন বায়োলজির থিওরি ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, তেমনি করে জেনারেল সায়েন্স এক এক করে কমপ্লিট হবে। তো সেই সময় আমি পরীক্ষা যখন যখন এগোতে থাকবে, তখন আমি ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিব। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি, চাপ নেওয়ার কিছু নেই। জাস্ট যখন যেটা দেওয়া হচ্ছে তখন সেটা পড়ে ফেলা। ঠিক আছে, আর আজকে হিস্ট্রির নোট দেওয়ার পর তোমাদের হিস্ট্রিতে যেটা পড়া থাকবে সেটা হচ্ছে গুপ্তা এজ। গুপ্তা এজ পড়া থাকবে। আজকে পড়া থাকছে কি, আজকে পড়া থাকছে হচ্ছে গুপ্তা এজ পড়া থাকছে। তো গুপ্তা এজটাকে ভালো করে পড়বে। গুপ্তা এজের নোট কিন্তু আমি পরে দিব। ইতিহাসে বলে দিলাম গুপ্তা এজ। ভেরি গুড। সো এই সিলেবাসটাকে তোমরা একটুখানি নাও, এইটাকে দেখে আমরা পুরোটা কমপ্লিট করব ইংলিশের। ঠিক আছে, নিয়েছো? তাহলে এবার আমরা একটু শুরু করি আজকে। হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। চলো, বিষয়টা হলো, যখন আমরা ইংরেজির কথা বলছি কম্পিটিশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ইংরেজিটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনার মধ্যে রাখবো। একটা তো রাখবো হচ্ছে গ্রামার পার্ট, আর একটা রাখবো হচ্ছে ভোকাবের পার্ট। ঠিক আছে না? তো গ্রামারের পার্টও সেই 50-50 বলতে গেলে চলে। গ্রামার 50%, ভোকাবুলারি 50%। তো জেনারেলি ভোকাবের পার্টটা ইদানিং কালে পরীক্ষাতে ভোকাবুলারি পার্টটা একটু বেশি আসছে, গ্রামার পার্টটা একটু কম আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি গ্রামার পার্ট 40% ধরি আর ভোকাবুলারি পার্ট 60% ধরি, কমপ্লিট প্রিপারেশনটা কি করে হবে এটা শুনে নাও। কমপ্লিট প্রিপারেশনটা হচ্ছে, দেখো, গ্রামারের পার্টটা যদি তুমি গ্রামার জানো, তাহলে তুমি গ্রামার পার্টের 100% আনসার করতে পারবে। বুঝতে পারলো কি বলছি? গ্রামার যদি তুমি জানো, দেন তুমি 100% আনসার করতে পারবে। আর যদি ভোকাবুলারি পার্টটা তুমি জানো, ভোকাবুলারি পার্টটা টোটালটাই হচ্ছে মেমোরির উপরে ডিপেন্ড করে। তো মুখস্থ করতে হবে, যেহেতু জিনিসগুলোকে মেমোরাইজ করি আমরা। তো মেমোরির উপর বেস করে ধরো যে এর আহ, এর কত পার্সেন্ট, ধরো মনে করো এর 50% যদি হয়, এর 50% মানে কত হচ্ছে 30%। তাহলে আলটিমেটলি এখানে 40% আর 30%, দেখো 70% হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওভারঅল 70% কিন্তু হচ্ছে। সো এইটাকে মাথায় রেখো। ভোকাবুলারির পার্টটা, ভোকাবুলারি নোটসও যেমন করে আমাদের এখানে প্রোভাইড হবে এবং আমি পড়িয়েও দিব, আর তেমনি গ্রামারটা। তাহলে গ্রামারটায় আমাদের একটু ফোকাসটা বেশি দিতে হবে, কারণ গ্রামারটা আমি জানলে জানি, না জানলে জানি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। গ্রামার পার্টটা আরো ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা যেহেতু ডব্লিউবিসিএস এর পার্সপেক্টিভ থেকে ইংরেজি পড়ছি, তো ডব্লিউবিসিএস এর 200 মার্কসের রাইটিংস রয়েছে, 200 মার্কসের রাইটিংস। আর এই 200 মার্কসের রাইটিংসটাকে আমাদের কিন্তু টার্গেট করতে হবে। এই 200 মার্ক কিন্তু খুব ভাইটাল। বাংলার 200 এবং ইংরেজির 200, এই 400 মার্ক খুবই ভাইটাল একটা রোল প্লে করে কিন্তু ফর মেরিট লিস্টে তোমার নামটা থাকার জন্য। সো এটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। আমি চেষ্টা করব তোমাদেরকে 100% দেওয়ার। ঠিক আছে, 100% দেওয়ার। বাকি তোমরা তোমাদের প্রয়াসে যতটুকু নিতে পারো। ধীরে ধীরে প্রত্যেকটি কনসেপ্টকে সুন্দর করে বোঝানোর দায় আমার। হুম, কিন্তু সেটাকে রিটেন করা, সেটাকে একটু রিভিশন দেওয়ার বিষয়টা কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করছে। যখন স্যার বলছি ডেসক্রিপটিভ রাইটিংটাও করিয়ে দেবেন তো নাকি? হ্যাঁ, তো সেটাই তো বললাম। এখন ডেসক্রিপটিভ আর রাইটিং এর স্যার জন্য বাংলা, আমার তো গ্রামার লাগবে। এখন গ্রামারটা আমার তাহলে আর ফার্স্ট বাংলার, বাংলাটা, বাংলার স্যার? বাংলার জন্য আমি বই বলে দেবো। আসলে বাংলাতে তো গ্রামারের কোনো বিশেষ জায়গা থাকবে না, বাংলা আমরা সবাই লিখতে জানি।
সো ওই বইটা থেকে পড়লেই হবে। এসএসসি, সরি, ওটা হচ্ছে আর এস আগরওয়ালের একটা বই আছে, আর এস আগরওয়াল নয়, কিরণ পাবলিকেশনের একটা বই আছে, যে বইটির নামই হলো বাংলা। বুঝতে পারছো কি বলেছি? হ্যাঁ স্যার। ডব্লিউবিসিএস এর জন্য, ডব্লিউবিসিএস এর জন্য কিরণ পাবলিকেশনের একটা বই আছে, বইটার নামই হচ্ছে বাংলা, যেটা মেইনসে যে 200 মার্কসের বাংলা থাকে তার জন্য এটা তৈরি করেছে এরা। ওখানে তুমি দাদা বলছি আচ্ছা বাংলা গ্রামারও থাকে? বাংলা গ্রামার বলছি না তো, রাইটিংস এর কথা বলছি, 200 মার্কসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এই আচ্ছা। বাংলা বইটা কিনবে, প্রিভিয়াস ইয়ার সলিউশনও দেওয়া আছে এবং কিছু সেটসও ওখানে দেওয়া আছে। তো বইটি কিন্তু ভালো, এটা তোমরা নিয়ে নিতে পারো বাংলার জন্য, অসুবিধা হবে না। বাংলায় লেটার তোমরা লিখতেই পারবে, রিপোর্ট বাংলাতে লিখতে পারবে, প্রেসিজও লিখতে পারবে। সো বাংলাতে কিছু আসে যায় না, বাংলাতে সবাই ভালো নম্বর পায় এই 200 মার্কের মধ্যে। ইংরেজিটাকে টার্গেট করো। হ্যাঁ, তাহলে আমাদের এই ইংরেজি রাইটিংস এর ক্ষেত্রে আমাদের গ্রামার কিন্তু একটা বিশেষ বড় ভূমিকা পালন করে, ঠিক না? তো আমরা সেই জন্য গ্রামারের টপিকগুলোকে আগে কমপ্লিট করব। ওকে, বুঝলাম কিনা? আর মাঝে মাঝে ভোকাবুলারি কিছু নোটস দিব, সেগুলোকে পড়বে। চলো তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে সবার আগে আমরা টার্গেট করছি যে দাদা ইংরাজি শিখবো আমরা হচ্ছে রাইটিংস এর জন্য। রাইটিংস এর জন্য বেশ ভালো কথা। রাইটিংস এর জন্য যদি তোমার শিখতে হয়, তো রাইটিংস এর ফাইনাল সিচুয়েশনটা কি, যে গ্রামারে টু ফর্ম আ সেন্টেন্স, ইয়েস, যে আমরা যদি একটা সেন্টেন্স ফর্ম করতে পারি তাহলেই আমাদের রাইটিংস আর কোনো অসুবিধা থাকবে না, তাই না? আমরা যেহেতু বাঙালি, আমরা ভাববো বাংলায়, লিখবো ইংরেজিতে, এমনটাই তো হবে। ধরো পরীক্ষাতে তোমার প্রশ্ন আসলো যে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কিছু ফ্যাক্টস তোমাকে লিখতে হবে, একটা এসে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি তো বাংলাতেই ভাবছো যে গ্লোবাল ওয়ার্মিং এই কারণের জন্য হয়, এই কারণটি মুখ্য, তারপর এই কারণ, তারপর এই কারণ, কতগুলো কারণ সাজিয়ে গুছিয়ে লিখলে। তো যেহেতু বাংলা মিডিয়াম স্টুডেন্টস যারা হবে বা বাঙালি যারা হবে বিশেষ করে, তারা ভাববে বাংলায়, লিখবে ইংরেজিতে। তার মানে আলটিমেটলি বাংলাটাকে ইংরেজিতে করা, ইংরেজি বাক্য গঠন করা, এটাই আমাদের মূল কাজ, কি না? তাহলে টু ফর্ম আ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে ফর্ম করাটাই আমাদের হচ্ছে মূল কাজ হবে আমাদের গ্রামার লার্নিং এ। ঠিক, তাহলে সেই জায়গা থেকে আমি তোমাদের প্রশ্ন করছি কি, যে হোয়াট ইজ আ সেন্টেন্স, বলো দেখি। হোয়াট ইজ আ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে বলো দেখি। স্যার যেটাতে সাবজেক্ট আর ভার্ব থাকবে। বেশ, যেটার মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকবে সেটা হলো সেন্টেন্স হলো। আচ্ছা, তাহলে রাম ইটস রাইস, এইটা কি সেন্টেন্স নয়? এটা সাবজেক্ট, এটা হ্যাঁ ভার্ব, তো হ্যাঁ এটা তো সেন্টেন্স, অবজেক্ট ওটা হলো। অবজেক্ট আছে। হ্যাঁ, হুম। তার মানে কি হলো, তাহলে অবজেক্টও থাকতে হবে এরকম নাকি? না, অবজেক্ট ছাড়াও তো সেন্টেন্স হয়। অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়? তাহলে তুমি যেটা বললে সেটা তো আমি এটাই বুঝলাম, তাহলে তুমি তো আমাকে বোঝাতে পারলে না, আরেকবার বোঝানোর চেষ্টা করো। হোয়াট ইজ দ্য সেন্টেন্স? যেখানে নাউন আর ভার্ব থাকবে। যেখানে নাউন আর ভার্ব থাকবে। বেশ, হি ইটস রাইস, বা হি ইটস, বা হি কলস ইউ। চলো দেখি, নাউন তো কোথাও দেখলাম না। সে তোমায় ডাকে, বলো। তোমরা সবাই জানো কিন্তু বলতে পারছো না। তো যদি ওয়ার্ড গুলো পাশাপাশি বসে মোটামুটি কোনো ভাব প্রকাশ করতে হবে, ভাব তবে সেন্টেন্স প্রকাশ, হবে তো। আচ্ছা, হ্যাঁ, মানে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা ভাব প্রকাশ করতে হবে, তাই তো? হ্যাঁ, এবারে এখানে একটা ভার্বেও সেন্টেন্স হতে পারে। আহ, আবার মানে একটা সাবজেক্ট থাকতে হবে, সেটা উজ্জ্বল থাকতে পারে, আবার আহ, তোমার ডিরেক্টলি থাকতে পারে। হ্যাঁ, মানে ধরো যে আমি কিচ্ছু বুঝি না, তো আমাকে তুমি বোঝাচ্ছ, সেইভাবে বলো দেখি।
কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এইবার এসছে মনের ভাব প্রকাশ করতে হবে। দারুণ কথা। মনে রাখবে যে সেন্টেন্স আমি সেটাকেই বলবো যার দ্বারা আমার মনের ভাবটা প্রকাশ পাবে, অর্থাৎ কমপ্লিট সেন্স যার মধ্যে থাকে সেই হলো সেন্টেন্স। আরেকবার বলো। তাহলে সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে কমপ্লিট সেন্স। পরিষ্কার কথা, কমপ্লিট সেন্স যার মধ্যে স্যার সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেটও থাকবে তো? হ্যাঁ অবশ্যই থাকবে, ঠিক আছে, অবশ্যই থাকবে। এখন আমি বলছি যে শরবত কাকে বলে? শরবত কাকে বলে? তোমরা বলছো যে আমাদের জল থাকবে, চিনি থাকবে, লবণ থাকবে, লেবু রস থাকবে, এরকম কম্পোনেন্টস গুলোর কথা বলছো, বাট আলটিমেটলি শরবত কাকে বলে? যাহা গ্রহণে উষ্ণতার ক্লান্তি দূর হয়, সেটা হলো কি? শরবত। তো ডেফিনেশন ভালো করে যাকগে ছাড়ো, স্যার এটা তো অন্য মানে স্যার এটা দারুণ ডেফিনেশন স্যার, এটা আমরা পারবো না। দারুণ যাকগে, আমরা শিখবো, খুব ভালো, অসুবিধা নেই। চলো, বিষয়টা হলো সেন্টেন্স মানে যার মধ্যে কমপ্লিট সেন্স থাকতে হবে। যদি কমপ্লিট সেন্স না থাকে সেটাকে আমি সেন্টেন্স বলতে পারবো না। একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবে। তাহলে আমি বললাম যে আই ওয়ান্ট টু গো, এর মানে কি? আমি যেতে চাই। আচ্ছা, এটাকে কি একটা সেন্টেন্স বলা যায়? ক্যান ইট বি সেড আ সেন্টেন্স? হ্যাঁ স্যার বলা যায়। না, এটাকে সেন্টেন্স বলা যায় না। এবার জিজ্ঞেস করো কেন? এর মধ্যে সবকিছুই স্যার আছে, আমি আবার বলছি, এর মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ইটস ওকে, নো প্রবলেম। বাট তা সত্ত্বেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তা সত্ত্বেও এটি সেন্টেন্স নয়। এখন কথা হলো কেন সেন্টেন্স নয়? কারণ সেন্টেন্স মানেই কমপ্লিট সেন্স। কিন্তু আই ওয়ান্ট টু গো বললে কি সেন্স কমপ্লিট হলো? সঙ্গে সঙ্গে তোমার শ্রোতা তোমায় জিজ্ঞেস করবে কোথায়, জিজ্ঞেস করবে কিনা? যখন তুমি বলছো আই ওয়ান্ট টু গো, তখন যে লিসেনার সে জিজ্ঞেস করবে না কোথায় যাবি? হ্যাঁ স্যার। তাহলে তাকে যখন তোমায় জিজ্ঞেস করতে হচ্ছে, তাহলে তোমার সেন্সটা কি কমপ্লিট হয়েছে? হয়নি। তাহলে তোমাকে বলতে হবে আই ওয়ান্ট টু গো টু মার্কেট, এটা বলতে হবে। ওকে, তবে গিয়ে সেন্সটা ক্লিয়ার হবে। আমি এটা বলতে চাইছি। তাহলে সেন্টেন্স হলো তা যার মধ্য দিয়ে কমপ্লিট সেন্স প্রকাশ পায়। ওকে, এবার খেয়াল করো, সেন্টেন্স হওয়ার জন্য আমরা কি অনেক কিছু ব্যবহার করার কথা আমরা এখানে ধীরে ধীরে শিখব। বাট একটা শব্দ, একটা ইশারা, একটা ইঙ্গিতেও কমপ্লিট সেন্স কিন্তু প্রকাশ করা যায়, সেটা মাথায় রাখতে হবে। আমি তোমাদের যখন জিজ্ঞেস করি যে তোমরা এটা করো, হ্যাঁ তোমরা এটা করবে, ঠিক আছে, তখন তোমরা কি রিপ্লাই দাও বলো তো? ওকে রিপ্লাই দাও, তাই না? তাহলে ওকে দিয়ে ফুল স্টপ দিলেও তো আমার কমপ্লিট সেন্স প্রকাশ পায় তো কিছু কিছু সময়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেটাই আমি বলছি যে সেন্টেন্স সেটাকেই বলবো যেটার মাধ্যমে কমপ্লিট সেন্স প্রকাশ পাবে, সেন্সটা কমপ্লিট হবে, ইনকমপ্লিট সেন্স থাকবে না। ভেরি গুড, এটুকুন আমরা বুঝলাম যে সেন্টেন্স কি। তাহলে এইটুকুন মাথায় রাখবা, সেন্টেন্স মানে কমপ্লিট সেন্স। যার মধ্যে কমপ্লিট সেন্স আছে সেটাই সেন্টেন্স, যার মধ্যে কমপ্লিট সেন্স নেই সেটা সেন্টেন্স নয়। তাহলে দাদা, যার মধ্যে কমপ্লিট সেন্স নয় সেটা কি? সেটা একটা ফ্রেজ হতে পারে, সেটা একটা ক্লজ হতে পারে। আবার বলো। সেন্টেন্সের মতন দেখতে অথচ সেন্স কমপ্লিট হয়নি। আবার বলছি, সেন্টেন্সের মতন দেখতে অথচ সেন্স কমপ্লিট হয়নি, তাহলে তাকে কি বলবো? তাকে হয় আমরা কোনো ক্লজ বলবো, না হলে কোনো একটা ফ্রেজ সে হবে। তার মানে সেন্টেন্স যেমন যেমন দেখতে হয়, একটা ক্লজ ফ্রেজও তেমন তেমন দেখতে হয়। তাহলে সেন্টেন্সকে ক্লজ ফ্রেজ কেন বলছি না? কারণ সেন্টেন্স হতে গেলে কমপ্লিট সেন্স লাগবে, আর ক্লজ ফ্রেজে কমপ্লিট সেন্স নাও থাকতে পারে। কেমন? ভালো করে বোঝো। আমি একটা সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা ক্লজেও হয়, দুটো ক্লজেও হয়, তিনটি ক্লজেও হয়। তার মানে
কতগুলো ক্লজকে এক জায়গায় আনলে একটা সেন্টেন্স তৈরি হয়। আবার সেই ক্লজকে যদি আলাদা আলাদা করে লিখি তবু একটা একটা করে সেন্টেন্স হবে। এই বিষয়গুলোকে ধীরে ধীরে আমরা বলবো, আলোচনার মধ্যে আসবে, শিখবো। বাট একটা এক্সাম্পল দেখো, আমি বললাম যে ইফ আই বাই 2 cars, ফুল স্টপ দিয়ে দিলাম। আর আরেকটা সেন্টেন্স লিখছি, হ্যাঁ, ইফ আই বাই 2 cars, comma, I shall give you one. I shall give you one. ওকে, এটা মানে কি, আমি যদি দুটো গাড়ি কিনি আমি তোমায় একটি দেব। ওকে, আমি যদি তোমার দুটো গাড়ি কিনি তাহলে তোমায় একটি দেব। এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। বাকি এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটির সরি, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই ক্লজটির কমপ্লিট সেন্স আছে তাই এটি মেইন ক্লজ, আর এটির কমপ্লিট সেন্স নেই তাই এটি সাবঅর্ডিনেট ক্লজ। সংক্ষেপে ক্লজ বুঝতে পারলাম কি না? এখানে দুটো ক্লজ দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, কি যে ইফ আই বাই 2 cars, আমি যদি দুটো গাড়ি কিনি, আই শ্যাল গিভ ইউ ওয়ান, আমি তোমায় একটি দেব। এই সেন্টেন্সটার মধ্যে কমপ্লিট সেন্স আছে কি না? তাহলে দুটো ক্লজ দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এবার এই দুটো ক্লজকে যখন তুমি দেখছো যে ইফ আই বাই 2 cars এটা একটা ক্লজ, আই শ্যাল গিভ ইউ ওয়ান এটা একটা ক্লজ, এই দুটো ক্লজের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা ক্লজের কমপ্লিট সেন্স আছে আর একটা ক্লজের কমপ্লিট সেন্স নেই। তাহলে যার কমপ্লিট সেন্স আছে সে হলো মেইন ক্লজ, আর যার কমপ্লিট সেন্স নেই সে হলো সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেছে কিনা? তাহলে হ্যাঁ স্যার, ক্লিয়ার। সেন্টেন্সটাকে ভাঙলে দুটো জিনিস পাবো, ইফ আই বাই 2 cars, আর একটা হচ্ছে আই শ্যাল গিভ ইউ ওয়ান, আমি তোমায় একটি দেব, আই শ্যাল গিভ ইউ ওয়ান। হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এইটার কমপ্লিট সেন্স আছে কি, ইফ আই বাই 2 cars। যদি কেউ বলে ইফ আই বাই 2 cars বলে ফুল স্টপ দেয়, তাহলে সেটা কি সেন্টেন্স হবে? না স্যার, হবে না। তাহলে এটা সেন্টেন্স হবে না। কেন হবে না? কারণ এর সেন্সই কমপ্লিট নেই। যদি আমি দুটো গাড়ি কিনি বলে কেউ থেমে গেল, তখন লিসেনার জিজ্ঞেস করবে না তাহলে কি, দুটো গাড়ি কিনলে কি কি হবে? তাহলে এটা বুঝতে পারলাম আমরা। ওকে, ভেরি গুড। চলে আসো, সেন্টেন্স কি জিনিস বুঝে ফেলেছি। তাহলে সেন্টেন্স মানে হলো যার মধ্যে কমপ্লিট সেন্সকে থাকতে হবে। এবার আলোচনায় আসি যে কম্পোনেন্টস অফ সেন্টেন্স। কি আলোচনা? কম্পোনেন্টস অফ সেন্টেন্স। তো সেন্টেন্সের কম্পোনেন্টসের মধ্যে অনেক জিনিস পড়বে। বেসিক্যালি একটা সেন্টেন্স দুটো পার্ট দিয়ে তৈরি হয়। একটা সেন্টেন্স দুটি পার্ট দিয়ে তৈরি হয়। একটাকে বলা হয় হলো সাবজেক্ট, আর একটাকে বলে হচ্ছে প্রেডিকেট, আর একটাকে বলে প্রেডিকেট। ওকে, এক মিনিট দাঁড়াও। প্রেডিকেট, তাহলে একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট মানে কি? বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, আর বাকিটুকুন হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, বাংলায় বলে, বা কর্তা, আর প্রেডিকেট মানে বিধেয়, বিধেয়। সো ডোন্ট গো দেয়ার, এটা আমাদের কাজের জিনিস নয়। তাহলে সেন্টেন্স কম্পোনেন্টস এর নেক্সট স্টেজে আসো, যে একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকবে দাদা। একটা সেন্টেন্সের মধ্যে মূলত কতগুলো ওয়ার্ডস থাকে, তাই না? অর্থাৎ ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড, কত ওয়ার্ড যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে ওয়ার্ডস গুলো দিয়ে সেন্টেন্স তৈরি হচ্ছে, এই ওয়ার্ডস গুলো কি একই জিনিস না আলাদা আলাদা জিনিস? স্যার ওয়ার্ডগুলো একই আলাদা। জিনিস না স্যার। ওয়ার্ডগুলো একই জিনিস নয়, ওয়ার্ডগুলো আলাদা। তাহলে এই আলাদা আলাদা ওয়ার্ডগুলো বিষয়টা কি, তারা কারা? এগুলো স্যার, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ।
পার্টস অফ স্পিচ সেই জিনিসটা কি? মানে স্পিচ বিষয়টা কি বুঝলাম না। পার্টস অফ সেন্টেন্স বলতে পারতে, বাট পার্টস অফ স্পিচ কেন? বলো। না, একটা ঠিক আমি এক্সাক্ট বলি, ওয়েতে বলতে পারবো না। হ্যাঁ আমি জানি তো একটা স্যার ব্যাপার। যে যেরকম কাজ স্যার করছে মানে সেই জিনিসটা অনুসারে। বুঝতে পারছি, কিন্তু মানে বলবার সময় তো একটু কনফিউশনের মতো হয়ে হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছি অসুবিধা সত্যি। নেই, অসুবিধা নেই। বলো বোনটি কি বলছিলে, বলো। বলছি যে এই ওয়ার্ড গুলো যে যেরকম কাজ করছে সেই অনুসারে তাদের নাম। হ্যাঁ বুঝতে পেরেছি। একটা কথা শোনো, যে ভাই আমার ঠিক বলেছে যে এই ওয়ার্ডস গুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, এটা একদম ঠিক, 100% ওকে। কিন্তু আমরা এতক্ষণের আলোচনায় স্পিচ কি কখনো উচ্চারণ করেছি, নাকি আমরা সেন্টেন্স উচ্চারণ করেছি বলো দেখি? আমরা তো আলোচনা করছিলাম সেন্টেন্স এবং বলছিলাম যে সেন্টেন্সের অংশগুলি কি কি। তো বলছি সেন্টেন্সের অংশ বিভিন্ন অংশ থাকে, বিভিন্ন ওয়ার্ড থাকে। তুই স্পিচ তো উচ্চারণ করিনি, সেন্টেন্স উচ্চারণ করেছিলি তাই না? হ্যাঁ স্যার। এই জায়গাটাতে হচ্ছে কেরামতি আমার যেটা মনে হয়, আমি জানি না এর সায়েন্স কি, বাট আমার যেটা মনে হয় সেটা বলছি। আচ্ছা, এই বিশ্বের মধ্যে এই বিশ্বের মধ্যে যদি আমরা আর্মারির কথা বলি, অস্ত্র শস্ত্রর কথা যদি বলি, সব থেকে বড় এক্সপোর্টার ব্যবসায়ী কে বলতে পারো, কোন দেশ? ইউএসএ। ইউএসএ। ভেরি গুড। মনে রাখবা ইউএসএ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশ বা এক্সপোর্টার, যে সারা বিশ্বকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। তাহলে একবার ভাবো, ইউএসএ যখন ভারতকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, তখন যে অস্ত্রটা ভারত পেল, ধরো একটা বন্দুকই পেল, সেই বন্দুকটা যদি নষ্ট হয়, সেটা কিন্তু আবার ইউএস এর কাছে যেতে হবে সারাই করার জন্য। আমার কথা বুঝতে পারছো? ইউএসএ সারা পৃথিবী জুড়ে যে যে জিনিসগুলো এক্সপোর্ট করে, সেই জিনিসগুলোর যে ফর্মুলা বা সেগুলো তৈরি করার যে পদ্ধতি বা মেকানিজম, সেটা কিন্তু তাদের কাছে থাকে, কাউকে তারা দেয় না। বুঝতে পারলে? এবং শুধু ইউএসএ নয়, পৃথিবীর যে যে দেশগুলো, যেমন আমরা এখন ভারতবর্ষ এখন অনেকটা স্বয়ংভর হয়েছে গত 10 বছরে। সেই জন্য বলছি, কেন স্বয়ংভর হয়েছে? আমাদের ভারতবর্ষ অগ্নি মিসাইল এক্সপোর্ট করেছে কাদের কাছে? স্যার ব্রহ্মস করেছে হ্যাঁ, ব্রহ্মস, ফিলিপাইন্স। অগ্নিস, এগুলো কিন্তু না স্যার, ভারতের। অগ্নি বিক্রি হয়নি এখনো। এগুলো, হ্যাঁ আরেকবার বলো। বলছি স্যার, অগ্নি মিসাইল এখনো বিক্রি করা হয়নি, ব্রহ্মসটাই হয়েছে। হ্যাঁ ব্রহ্মস হয়েছে, অগ্নি মিসাইলও দেখবে আর কিছুদিনের মধ্যে ওটাকেও আনা হবে, যেটা আমাদের ইয়ে থেকে খবর দেওয়া হয়েছে যে ওইটাকেও এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ ভারতবর্ষের ইন্ডিজিনাস যতগুলো মিসাইল আছে, সমস্ত মিসাইলগুলোই কিন্তু এক্সপোর্টের জন্য রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। আচ্ছা, এখানে একটা কিন্তু স্যার প্রশ্ন। এখানে একটা সমস্যা আছে। হ্যাঁ বলছি স্যার, এক্সপোর্টের জন্য যে আপনি মিসাইলের কথাটা বলছেন, হুম, সেই জায়গাতে একটা সমস্যা হচ্ছে কি, এমটিআরএস এর যদি সদস্য না হয় তাহলে 300 কিলোমিটারের বেশি মানে রেঞ্জের মিসাইলকে বিক্রি করা যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। যাই হোক, বিষয়গুলোকে আমরা এখন এখানে আনছি না, ওটা হয়ে যাবে, চাপ নিও না। ইন্ডিয়া ইজ না, ভারতবর্ষ একটা সঠিক হাতে আছে, ওটাও হবে, কোনো চাপ নেই। বাট এটা শুরু হয়েছে। কখনো ভেবেছিলে কি কোনোদিন যে ভারত এগুলোকে এক্সপোর্ট করবে? সবে শুরু হয়েছে। ঠিক আছে, সো আমি যেটা যে সেন্সটাকে এখানে বোঝানোর চেষ্টা করছি, যে এই যে পার্টস অফ স্পিচ কেন পার্টস অফ সেন্টেন্স না হয় পার্টস অফ স্পিচ কেন হলো, এটাকে বোঝানোর চেষ্টা করছি। মানে এই যে যে দেশগুলো অস্ত্রশস্ত্র বিক্রি করে, এরা কিন্তু টেকনোলজি কাউকে শেয়ার করে না। এর উদ্দেশ্যই হলো, যেগুলো নিয়ে তোমরা কাজ কারবার করো, যা খুশি করো, কিন্তু এটা যদি খারাপ হয় আমার কাছে আবার আসতে হবে। কেন? কারণ বিক্রি করার সময়ও টাকা পাবো, আবার সারিয়ে দেওয়ার সময়ও টাকা পাবো। এটাই হচ্ছে সেন্স। ঠিক তেমনি করে আমার যেটা মনে হয়, গ্রামার বই তো শিক্ষকেরাই লিখেছেন, তাই তো নাকি?
যারা শিক্ষক তারা লিখেছেন গ্রামার বই, আর তারা গ্রামার বইগুলোকে এমন একটা টার্ম ইউজ করে লিখেছেন যাতে এটাকে শিখতে হলে আবার তাদের কাছে যেতে হবে, মানে একবার লিখে টাকা ইনকাম করব আর একবার এটা বুঝিয়ে পড়িয়ে টাকা ইনকাম করবো, এরকম একটা ব্যাপার। যার কারণে এখানে পার্টস অফ সেন্টেন্স না বলে পার্টস অফ স্পিচ বলেছে, কারণ এতক্ষণের আলোচনায় ছেলে মেয়ে কিন্তু সেন্টেন্সটাই পেয়েছে, স্পিচ পায়নি। তাহলে এখন আবার নতুন করে স্পিচের আমদানি হয়েছে। তো মাথায় রেখো, স্পিচ মানেও যা, সেন্টেন্স মানেও তাই, একই কথা। তাহলে পার্টস অফ সেন্টেন্স বলতে পারি আমরা পার্টস অফ স্পিচকে, এটা কিন্তু মহাভুল নয়, এটা ঠিক। তাহলে পার্টস অফ স্পিচ কথাটাও যা, পার্টস অফ সেন্টেন্স কথাটিও তাই। এবার বলো দেখি পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। স্যার 8 প্রকার। হ্যাঁ, সবাই জানে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচ। এবার বলে ফেলো তো দেখি 8 প্রকারের মধ্যে এক এক করে বলো দেখি। নাউন, নাউন মানে কি? নাউন, প্রোনাউন। স্যার নাউন মানে নাম। নাউন মানে এই সরি, নাউনের বাংলাটা মনে হয় বিশেষণ স্যার। দরকার নেই বাংলা। নাউন মানে নাম, নেমিং ওয়ার্ড। নাউন এনি নেমিং ওয়ার্ড। হ্যাঁ, যার মধ্য দিয়ে নাম প্রকাশ পায়, নেমিং ওয়ার্ড। ওকে, 2 নাম্বার। নাউনের পরিবর্তে যেটাকে ইউজ করি সেটা প্রোনাউন। কি? প্রোনাউন। ভেরি গুড। প্রোনাউন মানে প্রোনাউন। কি তাহলে? হ্যাঁ, কি বললেন স্যার? শুনতে পেলাম। প্রোনাউন জিনিসটা কি? হ্যাঁ রিপ্লেস অফ নাউন। হ্যাঁ, নাউনের পরিবর্তে যেটা বসে, হ্যাঁ। যে নাউনকে রিপ্লেস করে। ভেরি গুড। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। Verb. অ্যাডজেক্টিভ কি জিনিস? স্যার নাউনকে যেটা কোয়ালিফাই করে, দোষ গুণ বোঝায়। দোষ গুণ বোঝায়। এক কথায় বলতে পারি ডেসক্রাইবার অফ নাউন। এবার শুনে রাখো, নাউনকে যে রিপ্লেস করে সেই হচ্ছে প্রোনাউন। তো নাউন আর প্রোনাউন সেম জিনিস বলে মাথায় রেখে চলো, যে নাউন যেখানে যেখানে বসতে পারে, প্রোনাউনও সেখানে সেখানে বসতে পারে। চলো, তাহলে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ডেসক্রাইবার অফ নাউন আর প্রোনাউন। সেখানে প্রোনাউন লিখছি না, কারণ আমি নাউন আর প্রোনাউনকে একটা ইউনিট ধরেই চলছি। এখন কথা হলো, ডেসক্রাইবার অর্থে কি বলতে চাইছো? কোয়ালিফায়ার, মডিফায়ার, ইত্যাদি ইত্যাদি ভাব যা কিছু, সেটাকে আমরা একটা টার্মে ইউজ করলাম, যে ডেসক্রাইবার অফ নাউন। বেশ ভালো কথা। ইংরেজিতে একটা জিনিস মাথায় রাখবা, যে প্লেসমেন্ট। ইংরেজিতে প্লেসমেন্ট শেষ কথা বলবে সব সময়। প্লেসমেন্ট মানে অবস্থান। একটা জিনিস কোথায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে তার সমস্ত কিছু, তার পার্টস অফ স্পিচ কোন গোত্রের মধ্যে যাবে। যেমন আমায় বলো তো দেখি তোমরা, ম্যাঙ্গো কথাটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। ম্যাঙ্গো মানে আম, একদম নাম, মানে বিরাট বড় নাম আর কি, তাই তো? আচ্ছা, ট্রি কোন পার্টস স্যার অফ স্পিচ? যদি ম্যাঙ্গো বা শুধু যদি ট্রি থাকে, কোনো সেন্টেন্স না থাকে, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে না স্যার, সেটা ওয়ার্ড। হ্যাঁ, সেটাই বলছি তো। ম্যাঙ্গো ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? ম্যাঙ্গো ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। আচ্ছা, ট্রি পার্টস অফ স্পিচটি কোন কোন মানে ট্রি ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। ভেরি গুড। আচ্ছা, যদি এবার আমি এইভাবে লিখি ম্যাঙ্গো ট্রি, তাহলে ট্রি তো নাউন হলো, ঠিকই আছে, বাট ম্যাঙ্গো কি হলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন হলো? এই ট্রিকে সে কি করছে? কোয়ালিফাই করে, মানে বলছে যে ওটা কি গাছ, এটা হ্যাঁ ডেসক্রাইব করছে। ডেসক্রাইব করছে। ভেরি গুড। তাহলে যে নাউনকে ডেসক্রাইব করবে তাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। তাহলে ম্যাঙ্গো এখানে নাউন ছিল, বাট এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। সেই জন্য বলছি প্লেসমেন্ট শেষ কথা বলবে ইংরেজিতে, ঠিক আছে? যে যেখানে স্যার ওই জন্যই বললাম যে যতক্ষণ না সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে ওটা না মানে কোন পার্টস অফ স্পিচ। একদমই তাই। তাহলে এবার এখান থেকে শুনে রাখো, যখন কোনো নাউন অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় বা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে বলে ক্লাসিফায়ার। কি বলে? ক্লাসিফায়ার। তোমরা প্রত্যেকেই মোবাইলে ক্লাস দেখছো বা কেউ কম্পিউটারে ক্লাস দেখছো। যে মোবাইলটিতে ক্লাস দেখছো সেই মোবাইলের নিশ্চিত কোনো কোম্পানি আছে। হ্যাঁ, কারো ওপো, কারো ভিভো, কারো
পোকো, কারো রিয়েলমি, মোটু কারো স্যামসাং, কারো নোকিয়া, কারো ওয়ানপ্লাস। তো এগুলো সবই কোম্পানির নাম বললাম। যখন এটা কোম্পানির নাম তখন এটি নাউন। বাট যদি আমি বলি ওপো ফোন, তাহলে ওপো হয়ে গেল অ্যাডজেক্টিভ, মানে ক্লাসিফায়ার। ওকে, যেমন বাড়িতে আমরা ইউজ করি না সনি টিভি, তো সনি কোম্পানিটা যখন কোম্পানির নাম তখন নাউন, বাট সনি টিভি বলার সাথে সাথে টিভিকে কোয়ালিফাই করে দিল, যার কারণে ওটা একটা ক্লাসিফায়ার হয়ে গেল। তাহলে এটা মাথায় রাখবে, যখন কোনো নাউন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ক্লাসিফায়ার বলে। তাহলে অ্যাডজেক্টিভ মানে এটুকুন বোঝা গেল যে ডিসক্রাইবার অফ নাউন। ভেরি গুড। তার আগে আসো, তারপর কি? ভার্ব। বলো দেখি ভার্ব জিনিসটা কি? ভার্ব জিনিসটি কি? কোনো কাজ বোঝায় যেটা। ভার্ব মানে শুধু কাজ নয়, কিন্তু ভার্ব মানে তিনটে জিনিস, বিং, স্যার অ্যাক্টিং, বিং, হ্যাভিং অর অ্যাকশন। ডুইং। বিং, হ্যাভিং অ্যান্ড ডুইং, এই হচ্ছে তিনটি কাজ আছে, বিং, হ্যাভিং অ্যান্ড ডুইং। অর্থাৎ হওয়া, বাংলায় যদি বলবো হওয়া, থাকা, আর কোনো কিছু করা। তাহলে এই হচ্ছে ভার্ব। ভার্ব মানে তিনটে জিনিস, বিং, হ্যাভিং অ্যান্ড ডুইং। ঠিক আছে? আই এম আ ডক্টর, এখানে এম মানে হওয়া, ভার্ব। আই হ্যাভ আ ডগ, আমার কাছে একটা কুকুর আছে, হ্যাভ মানে থাকা। আই এম ইটিং রাইস, ইটিং এটা খাচ্ছি, কাজ করছি, ভার্ব গেল। যেমনি করে নাউন প্রনাউনকে ডেসক্রাইব করার জন্য একজন অ্যাডজেক্টিভকে আনা হয়েছে, তেমনি ভার্বকে ডেসক্রাইব করার জন্য একটা জিনিসকে আনা হয়েছে, দ্যাট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মানে হচ্ছে একদম প্রাইমারি সেন্স থেকে আমরা বলতে পারি ডেসক্রাইবার অফ ভার্ব। বাট মনে রেখো, অ্যাডভার্ব কিন্তু শুধু যে ভার্বের ডেসক্রাইবার তা কিন্তু নয়। ইংরেজি গ্রামারে এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের নজর থেকে যদি আমরা দেখি, তাহলে অ্যাডভার্বের গুরুত্ব কিন্তু অনেকখানি। একটা অ্যাডভার্ব শুধু যে ভার্বকে কোয়ালিফাই করে তা নয়, একটা অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, নিজেকে অর্থাৎ অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে, তারপরেও এটি প্রেপোজিশনকে কোয়ালিফাই করে, এটি কোনো নাউনকে কোয়ালিফাই করে। বুঝতে পারছো? তার মানে অ্যাডভার্বের কাজের যে সীমা সেটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল। সেটা আমরা যখন যখন পড়বো তখন তখন এটা শিখবো। ওকে, চলো তাহলে আপাত দৃষ্টিতে এটুকুন লিখে রাখো যে অ্যাডভার্ব মানে হচ্ছে ডেসক্রাইবার অফ ভার্ব। ঠিক, চলো তারপর আর তিনটে আছে। 6 নম্বর, দ্যাট ইজ প্রিপোজিশন। কনজাংশন, প্রিপোজিশন, কনজাংশন। এবার বলো দেখি প্রিপোজিশন জিনিসটা কি? A preposition is a word which sits before a noun or a pronoun and states its position with that noun or pronoun with other words in a sentence. মানে কি? মানে প্রিপোজিশন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন আর প্রোনাউনের আগে বসে সেই নাউন আর প্রোনাউনটাকে সেন্টেন্সের সঙ্গে একটা রিলেশন তৈরি করে দেয়, বিল্ড করে দেয়। বুঝলাম। সেন্টেন্সের সঙ্গে নাউনের প্রোনাউন, যেমনি দ্য বুক ইজ অন দ্য টেবিল, যদি অনটাকে সরিয়ে দিই তাহলে বুকের সঙ্গে টেবিলের কোনো সম্পর্ক কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। যদি অন বলি তাহলে উপরে বসছে, যদি আন্ডার বলি তাহলে টেবিলের নিচে। খুব ভালো। তার মানে প্রেপোজিশন হচ্ছে রিলেশন মেকার, যে সম্পর্ক তৈরি করে। ভাই আমার একটা কথা বলেছে যে একটা প্রেপোজিশন কথাটাকে বাংলায় দুটো জিনিস পাই, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে প্রপোজিশন। তো প্রেপোজিশন মানেই হচ্ছে বাংলাতে যদি বলবো যে আগে অবস্থান। এখন কথা হলো কার আগে অবস্থান? একটা নাউনের আগে অবস্থান। তার মানে একটা প্রেপোজিশন বসবে, তারপর গিয়ে একটা নাউন বসবে। ঠিক আছে না? তো নাউনের আগে একটা প্রেপোজিশনের অবস্থান। এই যে প্রেপোজিশন এই নাউনটির আগে বসলো, বসে কি করবে জানো? এই নাউনটিকে একটা সেন্টেন্সের মধ্যে যে বাকি ওয়ার্ডসগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলোর সাথে এই নাউনের রিলেশন তৈরি করে দেওয়ার কাজই হচ্ছে প্রেপোজিশনের। এখন প্রশ্ন, দাদা এই যে ওয়ার্ডসগুলোর সাথে তুমি রিলেশন তৈরি করে দেওয়ার কথা বলছো, এই ওয়ার্ডসগুলো কি কি বলো দেখি। একটা প্রেপোজিশন একটা নাউনকে
তিনটে জিনিসের সাথে রিলেশন তৈরি করে দেয়। সেই তিনটি জিনিস কি? এক তো নাউনের সাথে নাউনের রিলেশন করায়, ভার্বের সাথে নাউনের রিলেশন করায়, আর অ্যাডজেক্টিভের সাথে নাউনের রিলেশন করায়। বোঝা গেল কি বললাম? প্রেপোজিশন হলো যে নাউনের আগে বসবে সেই নাউনকে অন্য কোনো শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। আর সেই অন্য কোনো শব্দগুলো কি কি হতে পারে? হয় নাউন হবে, না হলে ভার্ব হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে। এই তিনটে জিনিসকে এজন্যই আমাদের শিখতে হবে, কারণ আমাদের একটা টপিক আছে, দ্যাট ইজ ফিক্সড প্রেপোজিশন। আছে না একটা টপিক, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে হ্যাঁ এটাকে। স্যার। তো এই ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা বোঝার স্বার্থে বা বোঝার জন্য আমাদের এই তিনটি জিনিস জানতে হবে। যে প্রেপোজিশন একটা নাউনের আগে বসে, ওই নাউনটাকে সব বাক্যের অন্য শব্দের সাথে সংযোগ করে। আর এই অন্য শব্দগুলোর জায়গায় কি কি থাকতে পারে? তিনটে জিনিস থাকতে পারে, হয় নাউন থাকতে পারে, না হলে ভার্ব থাকতে পারে, না হলে অ্যাডজেক্টিভ থাকতে পারে। এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো, আমি বললাম যে there is a cow in the field. দেখো, ফিল্ডের আগে ইন প্রেপোজিশনটি বসছে। এটা কার সঙ্গে কার রিলেশন করছে? কাউ এর সঙ্গে রিলেশন করছে, যে কাউ ইজ ওয়্যার, কাউ ইজ ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে নাউনের সঙ্গে নাউনের কানেকশন হলো এক নাম্বার। দু নাম্বার ভার্বের সাথে আমি বললাম যে এভরিথিং ডিপেন্ডস অন রাম, সবকিছু রামের উপর নির্ভর করে। সো ডিপেন্ডস ইজ ভার্ব অ্যান্ড রাম ইজ নাউন। তাহলে এখানে ভার্বের সাথে নাউনের কানেকশন হলো। ওকে, 3 নাম্বার দেখো, একটা বললাম যে আরেকটা অ্যাডজেক্টিভের সাথে একটা এক্সাম্পল বলো দেখি। চাই আমি বলছি, টি ইজ preferable to coffee. টি ইজ প্রেফারেবল টু কফি। টি এর থেকে কফিটাকে প্রেফার বেশি করা হয়, এটা বলা মানে সেন্সটাকে। তাহলে দেখো, এটা অ্যাডজেক্টিভের সাথে একটা নাউনের কানেকশন হলো। তো এটাই মাথায় রাখতে হবে, যখন ফিক্সড প্রেপোজিশন আমরা যখন পড়বো, তখন কিছু কিছু ফিক্সড প্রেপোজিশন থাকবে নাউনের সঙ্গে নাউনের, কিছু কিছু ফিক্সড প্রেপোজিশন থাকবে ভার্বের সাথে নাউনের, কিছু কিছু ফিক্সড প্রেপোজিশন থাকবে অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের। তাহলে প্রেপোজিশনের কাজ হচ্ছে রিলেশন তৈরি করা। যে নাউনটির আগে বসবে সেই নাউনটিকে বাক্যে অন্য শব্দের সাথে, অন্য শব্দ বলতে নাউন ভার্ব অ্যাডজেক্টিভের সাথে রিলেশন তৈরি করবে। ওকে, বেশ। নেক্সট পার্টস অফ স্পিচ কি আছে? মুছে দিলাম স্যার কনজাংশন। নেক্সট হচ্ছে কনজাংশন। ইয়েস, কনজাংশন বলো দেখি, কনজাংশন কি? কনজাংশন মানে স্যার দুটো সেন্টেন্সকে মানে যে পার্টস অফ স্পিচ দিয়ে যুক্ত করা হয়, যেমন অ্যান, বাট। হ্যাঁ, কনজাংশন হচ্ছে এরকমই। অ্যাডিং ওয়ার্ড, যা কোনো কিছুকে অ্যাড করে। কনজাংশন, দেখো কনজাংশন চ্যাপ্টারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হবে, কারণ কনজাংশনটা গুরুত্বপূর্ণ কারণ কনজাংশনকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোঅর্ডিনেট ক্লজ তৈরি হয়, আর সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়। ক্লজের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা অতটা গভীর আজকে না যাই, জাস্ট মনে রাখবো একটা কনজাংশনের কাজ কি। একটা কনজাংশন স্পেসিফিক একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারে, একটা ফ্রেজের সঙ্গে আর একটা ফ্রেজকে কানেক্ট করতে পারে, একটা ক্লজের সাথে একটা ক্লজের কানেক্ট করতে পারে। তাহলে এই হচ্ছে কনজাংশনের কাজ, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে, ফ্রেজের সঙ্গে ফ্রেজকে, ক্লজের সঙ্গে ক্লজকে কানেক্ট করার দায় হচ্ছে কনজাংশনের। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। দেখো, ইন্টারজেকশনের
ইন্টারজেকশনের মানে হচ্ছে যার মধ্য দিয়ে আমাদের ইমোশন প্রকাশ পায়, তার মানে ইন্টারজেকশন মানে আমরা বলতে পারি ইমোশন। ইমোশন, ওকে। ইন্টারজেকশনের কোনো ডিকশনারি মিনিং হয় না। যেমন ওয়াও, এই ওয়াও কথাটি যখন কেউ মানে কোনো কিছু দেখে অবাক হয়, ওয়াও কথাটি বলে। অ্যালাস এই কথাটি বলে দুঃখ পেলে। আনন্দ পেলে, কোনো ম্যাচ জিতে গেলে হুররে কথাটি বলে। ও কথাটি বলে, ঠিক না? আউচ কথাটি বলে। হ্যাঁ, সো এই যে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলো ডিকশনারি মিনিং হয় না। ওয়াও এর ডিকশনারি মিনিং নেই, আউচ এর ডিকশনারি মিনিং নেই, ও এর ডিকশনারি মিনিং নেই, ঠিক আছে? সো এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইমোশনটাকে প্রকাশ করি। এবং এটা মাথায় রাখবে, ইন্টারজেকশন যেখানে ইউজ হবে সেখানে একটা এক্সক্লামেশন সাইন, একটা বিস্ময়সূচক চিহ্ন বা আবেগসূচক চিহ্ন এখানে ব্যবহার করতে হবে। ওকে, গেল 8খানা পার্টস অফ স্পিচ গেল। কিন্তু যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে একটা সেন্টেন্স লিখছি, আমি বললাম যে আই ওয়ান্ট ইয়োর I want your pen which is a red ink pen। এটা একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এবার আসো দেখি 1 নম্বর শব্দটি কোন পার্টস অফ স্পিচ? The subject. Pronoun. প্রোনাউন, ইয়েস। 2 নম্বর ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? Sir, verb. ভার্ব। 3 নম্বর পার্টস অফ স্পিচটি? Pronoun. Sir, pronoun ই হবে। Adjective. অ্যাডজেক্টিভ। 4 নম্বরটি? Noun. Sir, noun. নাউন। 5 নম্বর? Conjunction. কনজাংশন, ভেরি গুড। 6 নম্বর? Verb. Verb. ভার্ব। 7 নম্বর? Article. Adjective. 7 নম্বর হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ। বেশ, এইটার জন্যই এত কিছু করা হচ্ছিল আর কি। যাক, তারপর 8 নম্বর? Adjective. 9 না, নম্বর? আচ্ছা, adjective. 9 নম্বর? সেটাও adjective মনে হচ্ছে। না, শিওর না স্যার। 9 নম্বর? adjective 10 স্যার নম্বর? মনে হচ্ছে রেডটা হচ্ছে না 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 স্যার রেড ইঙ্ক মানে পুরো একসঙ্গে হবে না? আচ্ছা চলো পুরো ট্যাগ করে দিলাম, রেড ইঙ্ক। আর এদের পুরোটা জুড়িয়ে 8 নম্বর বানালাম, এটা 9 নম্বর। বলো রেড ইঙ্ক অ্যাডজেক্টিভ। Adjective, স্যার। পেন, তাহলে স্যার অ্যাডজেক্টিভ আর ওটা নাউন হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, এই জিনিসটা তাহলে কোথায় গেল? আর্টিকেল। আমার ভাই সঠিক উত্তর দিয়েছিল আর্টিকেল ইজ ইন অ্যাডজেক্টিভ। তাহলে মাথায় রাখবে যে ওয়ার্ডের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ পড়ি, অ্যাডজেক্টিভের মধ্যে আর্টিকেল আমাদেরটা পড়তে হবে। যে আর্টিকেল ইজ আ পার্ট অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের একটি পার্ট। যখন এটা আমরা ডিটেলসে পড়বো তখন এই বিষয়গুলো নিয়ে আমি বিশদে আলোচনা করব। তাহলে এই গেল পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ শুরু হলো কোত্থেকে? পার্টস অফ স্পিচ শুরু হলো নাউন থেকে, শুরু হলো ইন্টারজেকশনে গিয়ে শেষ হলো। এখন তাহলে আমরা দাদা আমাদের পড়াটা শুরু করব কি দিয়ে? নাউন দিয়ে নাকি? পড়াটা শুরু হবে কি দিয়ে? হ্যাঁ স্যার, নাউন দিয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই স্যার। আচ্ছা, আবার বলছি কি দিয়ে শুরু হবে তোমরাই বলবে, আমার বলার দরকার পড়বে না। খেয়াল করো,
স্যার ভার্ব আমাদের দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে শুরু হবে, ভেরি গুড। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টু ফর্ম আ সেন্টেন্স। এখন সেন্টেন্সকে যখন ফর্ম করো তখন আমি সেন্টেন্সকে জিজ্ঞেস করলাম, এই সেন্টেন্স তুমি কে হে? সেন্টেন্স আমায় উত্তর দিল, আমি হলাম একটা কম্বিনেশন অফ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি বললাম শুধু কি তাই? বলছে না না, তুমি এভাবেও ভাবতে পারো, সাবজেক্ট প্লাস ভার্ব। আমি বললাম আর তো কিছু নেই? বলছে না, আরো আছে, আমি হতে পারি ভার্ব প্লাস অবজেক্ট। আমি বলছি এই তো শেষ? বলে না না, আর একটা আছে। আমি বললাম কি? বলছে ভার্ব। তাহলে এবার ভাবো, সেন্টেন্সের স্ট্রাকচার এখানে আমরা দেখছি। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট ভার্ব থাকতে পারে, ভার্ব অবজেক্ট থাকতে পারে, অনলি ভার্ব থাকতে পারে, তবেই সেন্টেন্স হবে। তাহলে একটা সেন্টেন্স ফর্ম করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কোনটি বলে মনে হচ্ছে? বলো। ভার্ব। ভার্ব, একদমই তাই। দেখো তিনটে স্ট্রাকচারে যেটা কমন থিং সেটাই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভার্ব। কারণ মাইক অন রয়েছে না, খুব শব্দ হয়। ভার্ব, ভার্ব হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব হচ্ছে একটা ইমারতের মানে সেই পিলারের মতন, যাকে সেন্টার করে সমস্ত জিনিস তৈরি হয়। সো ইংরেজিতে সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্ট, কারণ ভার্বের সাথেই সাবজেক্টের রিলেশন, ভার্বের সাথেই অবজেক্টের রিলেশন, মানে ভার্বকে কেন্দ্র করেই পুরো বাক্যটা তৈরি হবে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয়, দ্যাট ইজ ভার্ব। ক্লিয়ার হলো? ভার্ব হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাহলে আমাদের পড়াটা কি দিয়ে শুরু হবে বলো দেখি? ভার্ব দিয়ে শুরু হবে, কারণ এই ভার্বের মধ্যেই আমরা টেন্স পড়ব, এই ভার্বের মধ্যে আমরা ক্লজ পড়ব, এই ভার্বের মধ্যে আমরা ফ্রেজ পড়ব, এই ভার্বের মধ্যে আমরা সেন্টেন্স টাইপস পড়ব, এই ভার্বের মধ্যে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার পড়ব, সিনট্যাক্স পড়ব, এই ভার্বের মধ্যে আমরা পড়ব হচ্ছে ভয়েস চেঞ্জ, এই ভার্বের মধ্যেই আমরা পড়ব হচ্ছে ন্যারেশন চেঞ্জ, এবং সর্বোপরি এই ভার্বের মধ্যে আমরা পড়ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে ভার্ব যদি কারো কমপ্লিট হয়, মনে রাখতে হবে 80% গ্রামার ইজ কমপ্লিট। বুঝতে পারছো? 80% গ্রামারের মূল বিষয়বস্তু ভার্বকে সেন্টার করে তৈরি হবে। সো ভার্ব একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে ভার্বটাকে আমরা শুরু করি এখন। হ্যাঁ, তাহলে এতক্ষণ যা কিছু আলোচনা হলো, সেই আলোচনাগুলো একদম বেসিক শুরু, যা সূচনার জন্য এখন থেকে যে আলোচনা শুরু হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, মেক আ নোট অফ ইট। ঠিক, চল মুছে দিই তাহলে। দেখো, ভার্বকে যখন জিজ্ঞেস করছি যে আশা ভার্ব তুমি কে হে, ভার্ব বলছে আমি হলাম বিং হ্যাভিং ডুইং। আমরা ফ্রেজের কথা আলোচনা করছিলাম, ফ্রেজের কথা। আচ্ছা দরকার নেই, ছাড়ো, ফ্রেজ এখন দরকার নেই। এখানে আসি, তোমরা না খাতার মধ্যে হেডিং লাগাও, খাতার মধ্যে হেডিং লাগাও ক্লাসিফিকেশন অফ ভার্ব। ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বের ক্লাসিফিকেশনটা আগে দেখে আসি, যে ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। দেখো, ভার্বকে যখন ক্লাসিফাই করি তখন ভার্বকে দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, আর একটাকে বলবো হচ্ছে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের আর একটা নাম আছে, দ্যাট ইজ হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের আর একটা নাম আছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, ওকে। তাহলে অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে আমরা এভি কথাটি ইউজ করব, আর মেইন ভার্বের ক্ষেত্রে পিভি বা এমভি ভার্ব ইউজ করব। ওকে, অক্সিলিয়ারি ভার্বের কাজ কি দাদা? অক্সিলিয়ারি ভার্বেরই হচ্ছে মূল কাজ। আচ্ছা, সাহায্যকারী ক্রিয়া মানে কি? যে ক্রিয়াপদ মেইন ক্রিয়াপদকে সাহায্য করবে, অর্থাৎ যে মূল ভার্বকে হেল্প করবে, সে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। মনে রেখো, অক্সিলিয়ারি ভার্ব সমস্ত ধরনের ঝড় ঝাপটা যা কিছু আসবে মেইন ভার্বে, তার আগে অক্সিলিয়ারি ভার্বের হয়ে আসতে হবে। সো অক্সিলিয়ারি ভার্বটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আবার বলছি, যা কিছু সেন্টেন্সের মধ্যে ঝড় ঝাপটা যা কিছু লাগবে সেটা কার উপরে যাবে?
অক্সিলিয়ারি ভার্বের উপরে নাকি মেইন ভার্বের উপরে? মেইন ভার্বের উপরে কিছুই নয়, অক্সিলিয়ারি ভার্বের উপরে ডিপেন্ড করবে। এখন কথাটা হলো কি, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি বললাম আই অ্যাম ইটিং, আই ওয়াজ ইটিং, আই শ্যাল বি ইটিং। এইখানে তোমরা আমাকে বলো তো দেখি, এই তিনটি সেন্টেন্স কি এক না আলাদা? স্যার আলাদা স্যার। টেন্স কি আলাদা? আলাদা। আলাদা কিসের দিক থেকে? সেন্টেন্স মানে টাইমের দিক থেকে। টাইমের দিক থেকে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি তিনটে সেন্টেন্সের মধ্যেই ইটিং 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 আছে, হ্যাঁ কি না? তাহলে ইটিংটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তিনটের মধ্যেই প্রিন্সিপাল ভার্ব অ্যাজ ইট ইজ। তাহলে প্রিন্সিপাল ভার্ব দিয়ে কি এদের পৃথকীকরণ করা গেল? এদের ডিফারেন্সিয়েট করা গেল? না স্যার। কে করলো এদের ডিফারেন্সিয়েট? বা এদের ওপরে যে টেন্সের ঝড়টা লাগলো, এই যে টেন্সের যে রেমাল ঝড়টা বইলো এতক্ষণ ধরে, এই টেন্সের রেমাল ঝড় কাদের ওপর দিয়ে গেল? বি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের উপর দিয়ে গেল কি না? কাদের উপর দিয়ে গেল বলো দেখি? স্যার এই অক্সিলারি ভার্বকে কি বি ভার্ব বলা যায়? হ্যাঁ, সবই আসবে, চাপ নিও না। আগে এটুকুন বোঝো যে অ্যাম এখানে অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইটিং। তাহলে এর জন্যই বললাম যে ভার্বের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব নামকরণ হয়েছে এই কারণে যে সতত সর্বদা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করবে, সেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবং এইখানে দাঁড়িয়ে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, সেটা অক্সিলিয়ারি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লেখা সম্ভব নয়। অর্থাৎ এই কথাটা লিখে রাখো, উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব no sentence can be formed. No sentence can be formed. এই কথা বলার সাথে সাথে তোমরা কেউ কেউ আবার আমাকে মারতে তেড়ে এসো না, কারণ আই ইট রাইস আর আই এট রাইস এই দুটো সেন্টেন্স কি ভুল সেন্টেন্স নাকি? না স্যার, না স্যার। তাহলে যে এতক্ষণ এইটা লিখলে, তাহলে কি হলো? এটা তোমরা লিখলে যে উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফাউন্ড, লিখলে না? লিখলে তো? কত বড় কথা লিখেছো তোমরা? তোমরা লিখেছো যে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লেখা সম্ভব নয়, সেটা লিখে আবার নিচে বলছো যে আই ইট রাইস সঠিক, আই ইট রাইস সঠিক। তাহলে কি করে হলো? যা লিখেছো ঠিক লিখেছো, কারণ আপাত দৃষ্টিতে যেটা দেখছি না তার মানে সেটা নেই এমন হতে পারে? আমরা তো বাতাস দেখতে পাই না, তার মানে কি বাতাস নেই? তাহলে যা দেখতে পাচ্ছি না তা নেই এমন ভাবনা ভুল, তাই নয় কি? তাহলে আই ট্রাইসের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি না, এটা ঠিক, কিন্তু স্যার একটা ডু ভার্ব আছে স্যার, উজ্জ। ওর মধ্যে একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। সিমিলার ভাবে আই এট রাইসের মধ্যেও আমরা যে এটকে দেখতে পাচ্ছি, অক্সিলিয়ারি ভার্ব এর মধ্যেও রয়েছে, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ নকল অক্সিলিয়ারি ভার্ব। আর সেই নকল অক্সিলিয়ারি ভার্বকে ইংরেজিতে কি বলে? ডামি অক্সিলিয়ারি ভার্ব বলে, বুঝেছো? আর ডামিতে শুধুমাত্র ডু ভার্বের ইউজ করা হয়। যাক, তাহলে এবার এখান থেকে আমরা এই জায়গার আলোচনাতে আসি, যে ক্লাসিফিকেশনটা আগে দেখি। এক মিনিট এটা মুছে দিই। ক্লাসিফিকেশন, ওকে। দেখো, অক্সিলিয়ারি ভার্বকে না দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে দুটো জিনিস আছে, একটা আছে বি আর একটা আছে হ্যাভ। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে একটা আছে ডামি আর একটা আছে মোডালস।
ডামি আর মডেলস। ওকে, একটা হচ্ছে ডামি, একটা হচ্ছে মডেলস। নাও প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে তফাৎ কি না, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের অল ফর্মস আর অ্যাভেলেবল, নোট করো, অল ফর্মস আর অ্যাভেলেবল। আর সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বের only 2 forms available, 2 forms available। ঠিক আছে, আজকে এর বেশি আর আজকে আলোচনা করব না, আজকে এখানে শেষ করি, কারণ কথা বলতে গেলে কাশি পেয়ে যাচ্ছে খুব। তো নেক্সট ক্লাসে আমাদের এখান থেকেই ডিসকাশন শুরু হবে, আর এখান থেকে আমরা ভার্বের ফর্মসটাকেও দেখব। ঠিক আছে, এবং কি করে টেন্সের ক্রিয়েশন হয়, কি করে টেন্স তৈরি হচ্ছে, বা সিনট্যাক্স কি করে তৈরি হচ্ছে, আমরা যখন সেন্টেন্স লিখি সেই সেন্টেন্সের মধ্যে শব্দ শৈলী কিভাবে তৈরি হয়, সেই বিষয়টা আমরা এখান থেকে শিখব, এই জায়গা থেকেই শিখব। সো নাও নো মোর, নেক্সট ক্লাসে আমরা এটা করব। ওকে, ভালো থেকো সবাই।